আপনারা শুনছেন ভূতের গল্প। আজকের গল্প সহচর। সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনের একখানা 6 বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তারই পরিচিত একদল, এবং তাদের বার্থ খালি যাচ্ছে একখানা। খবরটা সংগ্রহ হতে না হতেই হৈ হৈ করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন, ভালোই হলো মশাই আপনার, এখন আপনিই একছত্র, বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন। সম্রাট একছত্র, এসব ভালো ভালো কথা শোনবার আগেই আমি অনুমান করেছিলুম বাইরের বার্থে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক। আমি তাকে অবশ্য কখনো দেখিনি, কিন্তু তার ছবির সঙ্গে এই ভদ্রলোকের চেহারারও সাদৃশ্য ছিল যথেষ্ট। তাই একখানা কুপেতে ওপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলুম আমি। সাহিত্য ও সাহিত্যিক দুটোতেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে, এবং এ কথা স্বীকার করতে লজ্জা নেই, সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জোলো বলে মনে হয় আমার কাছে। সারা ভারতবর্ষে বছরের কোন ভাষায় কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু ঊর্ধ্বলোক বিহারী সাহিত্যিক মহারথী যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কী কী বই আমি পড়েছি, তাহলেই গেছি। মানসাঙ্ক ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া নাস্তেব গতির অন্যথা। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করলাম। সন্দেহ কি, বেশ করে নিজের মতো বিছানা পেতে নিলুম, গুছিয়ে নিলুম জিনিসপত্র, তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলুম সিগারেটে। হাওড়া থেকে যখন ট্রেন ছাড়লো সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছি আমি। পরপর উল্কা বেগে যখন কয়েকটি স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও, কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কীরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসলো। হঠাৎ মনে হতে লাগলো আমি একা, শুধু এই ছোট্ট কামরার ভেতরেই নয়, এই বিশাল ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রী নেই। একটা অতিকায় ভুতুড়ে গাড়ি আমাকে নিয়ে একরাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না, হয়তো গাড়িটারও সে কথা জানা নেই। কয়েক মিনিটের মধ্যে আমি উঠে বসলুম, আলো জ্বেলে দিলুম, আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপসা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে গেলেই হাসিই পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে, ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে। সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে। কী করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় এলো আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলো জ্বেলে রেখে শুয়ে পড়লুম আবার। কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলুম, অথচ আলো নিভিয়ে দিতেও সাহস হচ্ছে না, পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুড়ে ভাবনা আমায় পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণে ঘুমের সাধনা শুরু করলাম, সেও মাত্র কিছুক্ষণের জন্য। তারপরেই একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসলো। বড় বেশি জোরে যাচ্ছে নাকি গাড়িটা, বড় বেশি অস্বাভাবিক স্পিডে। যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি, একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সেসব। অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ট্রেনটা পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীর পুল। এই নির্জন নিশীথ যাত্রা যেন ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নেই। কে বলতে পারে কোথায় আলগা হয়ে গেছে একটা ফিস প্লেট, কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটল। মুহূর্তের ভেতরে লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা। তারপর আবার আমি নিজের ওপরে বিরক্ত হয়ে উঠলুম। কী আশ্চর্য, কেন এই সমস্ত অবাস্তব অর্থহীন ভাবনা আমার? প্রতিদিন প্রতি রাত্র এমনি অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষময় ছুটে বেড়াচ্ছে, তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা ঘটবার ভয় আমার যত বেশি, তার চাইতে অনেক বেশি রেল কোম্পানির। এই গাড়ি যারা চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের, কম করেও 300-400 মানুষের প্রাণের দায়িত্ব তাদের হাতে। এইসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা। আমি আবার উঠে পড়লুম। টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল কিছুটা দিলুম। একা গাড়িতে এইভাবে চলবার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয়, যার জন্য এই সমস্ত ছেলে মানুষের দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড।
দুটো পাখারই রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়লাম। কিন্তু সঙ্গে সঙ্গে সে অদ্ভুত ভয়টা যেন বুকের উপর এসে চেপে বসতে লাগলো। মনে হতে লাগলো কোথায় কী যেন ঘটে চলেছে, কি একটা নিশ্চয়ই ঘটবে, আজ হোক কাল হোক, এই গাড়িতে হোক আর পরে হোক। আরও মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নই, আমার সঙ্গে আর কেউ অথবা আর কিছু একটা চলছে। আমার এই বার্থটার নিচেই সে গুটি মেরে বসে আছে, একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই তার দুটো জলজলে চোখ আমি দেখতে পাবো। কিন্তু এইবার আমি নিজের উপর চটে গেলুম। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, তবু পৃথিবীর যত অবাস্তব উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসেছে। হালে কতকগুলি বিলিতি ভূতের গল্প পড়েছিলুম, হয়তো তারই প্রতিক্রিয়া এসব। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলুম দস্তুর মতো। প্রাণপণে ভাবতে চেষ্টা করলুম সংখ্যাতত্ত্বের কতকগুলি জটিল সমস্যা, যা ভেড়া গোনবার চাইতেও কার্যকরী। তারপর প্রায় আরও 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেল, আমার চোখে ঘুম নেমে এলো। কিন্তু কে জানতো জেগে থাকার চাইতেও আরও বীভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আর ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে। আমি স্বপ্ন দেখতে লাগলুম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলুম একটা নেড়া নগ্ন পাহাড় আমার সামনে, তার কোথাও একটা গাছপালা নেই, একগুচ্ছ ঘাস পর্যন্ত নয়। কলকাতার চিড়িয়াখানায় অতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরের চেয়ে আছে তার সর্বাঙ্গ। চারদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার উপরে পর্যন্ত পড়ন্ত বেলার খানিক রক্তরৌদ্র কারো নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখানে সেই অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটিমাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কাল পুরুষের মতো। কিন্তু ওইখানেই শেষ নয়, আরও ছিল তারপর। আমি দেখলুম আলোয় সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। কোথায় চলেছে আমি না জানি না। তাদের 4 জনের চোখে মুখে একটা বিবর্ণ ক্লান্তি, আর আর সেই সব বাহকদের মধ্যে আমি একজন। চিৎকার করে আমি জেগে উঠলুম। আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে। চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। আলো জ্বেলে দিয়ে উঠে বসলুম এবার। না, আর ঘুমোবো না। যে কোনো কারণেই হোক আমার মধ্যে কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত প্রায় 3টের কাছাকাছি। ওই সময়টুকু না হয় আলো জ্বেলে বসে থাকব। এতক্ষণ আমার মনে অনুতাপ হতে লাগলো, সাহিত্যিক ভদ্রলোককে ধরেই রাখা উচিত ছিল আমার গাড়িতে। এই দুঃস্বপ্নের সাহিত্য চর্চাও নেহাত মন্দ ছিল না। হেলান দিয়ে বসে বসে আবার সংখ্যাতত্ত্ব ভাবতে শুরু করলুম। কিন্তু এতক্ষণে সত্যিই ঘুম আমাকে পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার আমার চোখ জড়িয়ে এলো, এবং এবং একটু পরে সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, সেই শকুন, আর তেমনি একটি মৃতদেহে কাঁধে নিয়ে আমরা 4 জন সব যাত্রী। এবার চিৎকার নয়, আর্তনাদ করে সোজা হয়ে বসলুম আমি। আর পাশের জানলার জালের ভেতর দিয়ে যদি ভেতরের দিকে আভাস দেখা না যেত, তাহলে হয়তো চেন টেনে থামিয়ে দিতুম, নয়তো ঝাঁপিয়ে পড়তুম দরজা দিয়ে। উঠে সমস্ত জানলাগুলো খুলে দিলুম। সূর্য ওঠেনি এখনও। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের উপরে শুভ্র ধূসর ব্রহ্ম মুহূর্ত। একরাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে ঝাঁকুনি ধরিয়ে দিলে শরীরে। আমি গ্রাহ্য করলুম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণপণে বলতে ইচ্ছে করলো, হ্যালো হ্যালো লাইট। বেলা 8টার সময় পৌঁছলুম গন্তব্য স্টেশনে। ভুতুরে গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হলো। স্টেশনে এক্কা গাড়ি ছিল, মামাই পাঠিয়েছেন। 1 ঘন্টার মধ্যে 8 মাইল রাস্তা পার হয়ে এলুম। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগলাটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েকদিন অজ্ঞাতবাস করেছিলেন, তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন। একেবারে পাণ্ডববর্জিত গ্রাম অঞ্চল। কয়েক বাক্স হোমিওপ্যাথিক ওষুধের জোরেই এখানে ধন্বন্তরী হয়ে বসেছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভেতরে মামার টালির ছোট্ট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনিই সেটা ভালোভাবে করতে পারতেন। মোটের উপর আমার ধারণা, কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় এবং সেই অজ্ঞাতবাসের সময়ে শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে, এই জায়গাটা তাদের পক্ষে আদর্শ।
অনেকটা আগ বাড়িয়ে মামা দাঁড়িয়েছিলেন। তার রগের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে। কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয়, পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে? আমি ম্লান হাসলুম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নে আবার আমার নতুন করে মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোঁচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললুম। শুনে মামা হো হো করে হেসে উঠলেন। আসবার আগে মাংস টাংস খেয়েছিস বোধহয়? তা খেয়েছিলুম, একটু বেশি হয়ে গেছিল, তাই এই কাণ্ড। পেট গরম হলেই লোকে ওইসব খেয়াল করে। রান্নার তো দেরি আছে, ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমো। আমি ততক্ষণে গ্রাম থেকে একটা রোগী দেখবার পাট সেরে আছি। ব্রেকফাস্টটা চুকে যাওয়ার পরে এবং মামার ডাক্তারি ব্যথাটাকে হৃদয়ঙ্গম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল। তারপর ক্যাম্বিসের খাটটায় গা এলিয়ে দিতেই আবার ঘুমের পালা। এবার নিঃস্বপ্ন ও নিশ্ছিদ্র। ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায়। ছুটে বেরুলুম বারান্দায়। মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে। তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। কী হয়েছে, কী হয়েছে? বুক ফাটা জিজ্ঞাসায় ছুঁড়ে দিলুম আমি। কিন্তু উত্তরের দরকার ছিল না, আমার মন তা আগেই টের পেয়েছিলে। তবু কে জানতো মামার হাটের অবস্থা এত খারাপ ছিল। মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তার ওঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বলল, ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি, পড়বার আগেই তার মৃত্যু হয়েছিল। পাথর হয়ে দাঁড়িয়ে রইলুম। কাঁদবার মতো শক্তি আমার ছিল না। এসে যখন পড়েছি তখন শোকে আড়স্ত হয়ে বসে থাকা আমার চলে না। 8 মাইল দূরে পোস্ট অফিসের দরকারি টেলিগ্রাম পাঠিয়ে সব ঠিক করে যখন মোড়া নিয়ে বেরুলুম তখন বেলা নেমে এসেছে। আড়ষ্ট ক্লান্ত পায়ে চলেছি প্রায় মাইল দেড়েক দূরে শ্মশান। কিন্তু এ কি, এখানে সেই নেড়া পাহাড়টা এলো কোত্থেকে? কোথা থেকে তার ধারালো চূড়োটার উপরে এমন করে পড়েছে শেষ বেলার হিংস্র আরক্তিম আলো? কোথায় থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসছে কালপুরুষের মতো? সব এক, সেই স্বপ্নের সঙ্গে সব এক। আমার চারদিকে সেই অবিশ্বাস্য শূন্যতায় সেই প্রেত পাণ্ডুর বিস্তৃতি। অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লুম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে এমন করে ভয় দেখালে কে? আমার বার্থের তলায় গুঁড়ি মেরে যে বসেছিল কে সে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমারই সহচরে এসেছে সে। আপনারা এতক্ষণ শুনছিলেন ভূতের গল্প সহচর, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম আরও গল্প শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।